হসপিটালে আইসিইউর বাইরে ভোর রাত থেকে বসা রাহাত। এখন 7:30। বাইরে ঝলমল রোদ, তবে কতক্ষণ এই আবহাওয়া স্থায়ী হবে বলা যাচ্ছে না। তার গায়ে এখনও রাতের ভেজে জবজবে হয়ে যাওয়া শার্টখানা। এখন অবশ্য ভেজা নেই সেরকম, গায়েই শুকিয়ে এসেছে। চোখ জোড়া রক্তলাল, মাথা ভার হয়েছে। সম্ভবত জ্বর এসে গেছে। রাহাত নিজেও অনুভব করছে সেটা। তার মা রানী বেগমকে হসপিটালে নিয়ে আসা হয়েছে সন্ধ্যা রাতে। সব জোগাড় করে অপারেশন শুরু করেছে রাত 4টার দিকে। অবস্থা সংকটাপন্ন। প্রায় 3.5 ঘন্টা এখনও অপারেশন থিয়েটার থেকে বের হয়নি ডাক্তার। রাহাত দুহাতে মুখ ডলে। খোদার কাছে আক্ষেপ জানানো উচিত কিনা বুঝতে পারে না। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছে তারা 3 ভাই বোন। সে সবার বড়, বাকিরা আরও ছোট। ছোট বোনটা তো তখন 6 মাস। জীবনে এই এক মাই ছিল যে আজীবন আগলে রেখেছে তাদের 3জনকে। পরিবার পরিজন আত্মীয় স্বজন সব যখন এই মাই সম্বল তাদের। খোদা সেই মাকেও মৃত্যুর মুখে নিয়ে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তাদের সাথে। আর তারা তারা হাসি মুখে সেই পরীক্ষা দিচ্ছে। ওটির দরজা খুলতে হুড়মুড়িয়ে উঠে এগিয়ে গেল রাহাত। ডাক্তার গম্ভীর মুখে তাকালো তার দিকে। ইয়াংম্যান, মাকে দেখে রাখতে হবে তো নাকি? আর একটু দেরি করে নিয়ে আসলে কী হতো বললো তো? এখন মা কেমন আছে? আউট অফ ডেঞ্জার। সেটা সেটা আপাতত। মলিন মুখে মাথা ঝাঁকায় রাহাত ডাক্তারের কাঁধে হাত রেখে। কয়েকদিন হসপিটালে অবজারভেশনে রাখবো। আপাতত রিলিজ দেওয়া কথা ভাবছি না কিন্তু। নো প্রবলেম, ভিতরে যেতে পারি? ডাক্তার সাহেব মাথা ঝাঁকায়। যেতে পারো, তবে কেবিনে নেওয়ার পর 8 ঘন্টার মধ্যে সব ঝামেলা শেষ করে রানী বেগমকে নিয়ে যাওয়া হয় কেবিনে। এখনও জ্ঞান ফেরেনি। রাহাত নিজের খোলা চোখ জোড়া মুছতে মুছতে আলতো হাতে দরজা খুলে প্রবেশ করে মায়ের কক্ষে। রানী বেগম জ্ঞান হারানো তখনও। শব্দহীন চেয়ারখানা টেনে মায়ের হাত আঁকড়ে ধরে বসে পড়ে পাশে। হাত দুটো ধীরে সুস্থে টেনে এনে ছোঁয়ায় নিজের কপালে। ঝরঝর করে কেঁদে ফেলে। পুরুষ মানুষ কাঁদতে হয় না বলো মা? কেন যে এ জঘন্য নিয়ম এই দুনিয়ায়, হ্যাঁ? রানী বেগম ছেলের কথার জবাব দেয় না। রাহাত নিজের কপালে ডোলে মায়ের নরম সরম হাত জোড়া। আমার কি দোষ মা? তোমরা সবাই ছেড়ে যাওয়ার প্রতিযোগিতায় কেন নেমেছো বলো? জবাব চাই আমার। জন্মের পর হাতে গোনা কয়েক বছর বাবাকে দেখলাম। আজকে তো চেহারাও মনে করতে পারি না। বাবা নামক লোকটা গোটা একটা জীবন পার হয়ে গেলাম। কেন কোনো আত্মীয় স্বজন পেলাম না। মামা, চাচা, ফুপু কেউ নেই আমার। কেন বলো? ভাই বোন আর তুমি, এর বাইরে কেউ ছিল না এ জীবনে। খোদা সেটাও ধরে রাখতে দিল না আমাকে। এক নারী আসলো এ জীবনে। মনে হলো জীবন পরিপূর্ণ। আমার জীবনে কিসের আক্ষেপ আর? তারপরে পরে একজনকে এত ভালোবাসলাম, জীবন উৎসর্গ করে ভালোবাসলাম। কী হলো জানো মা? সে না অন্য এক পুরুষকে বিয়ে করে নিয়েছে। না, তার দোষ নয় একদমই। তাকে না জোর করে বিয়ে দেওয়া হয়েছে। দোষ তো আমার মা, আমার ভাগ্যের। আমার পরি আমাকে জানাতে অনেক খুঁজেছিল আমাকে। আমি হতভাগা ওর সাথে কেন ওই কয়েকদিন একবারও যোগাযোগ করলাম না মা? কেন বলো তো? এখন আমি কি করি? তুমি এভাবে শুয়ে থাকো না মা, ওঠো। বলো কী করা উচিত আমার? আমার না অস্থির লাগছে মা, পাগল হয়ে যাব আমি, মরে যাচ্ছি। তোমাকে শান্তি সুখ সব দিতে চেয়েছিলাম মা, আমরা তো নিঃস্ব হয়ে গেলাম মা। আমি এখন কি করব বলো? রানী বেগম সাড়া দিলেন না। তার নাড়িছেঁড়া ধন তার সামনে কলিজা মোচড়ে আত্মনাতে ব্যস্ত। তিনি চোখ মেলেন না। কৃত্রিম মাধ্যমে শ্বাস প্রশ্বাস চলছে যার। হার্টবিট খুবই লো। কানে গেল না তার কিছু। চোখ জোড়া মুছে হন্তদন্ত হয়ে বের হয়ে গেল মায়ের কেবিন থেকে। মায়ের এই করুণ অবস্থা সে দেখতে পারবে না, একদমই না। জানলার পর্দা ভেদ করে আলো গলে বিছানায় পড়ছে। সফেদ বিছানায় সোনালি আলোয় চকমক করছে একদম। তিতিরের মুখখানা জানলার দিকে ঘোরানো। সুধা এসে আলো এসে তার সুশ্রী মুখোপায়ে আশ্রয় দিচ্ছে। কপালে সরু ভাঁজ পড়ে মেয়েটার। নাক মুখ কুঁচকে নাক ডলে সেখানটায়। তার মাথা রাখা ছিল, তবে চমকে ওঠে এবার। এটাকে বালিশ মোটেও মনে হচ্ছে না। ঝট করে চোখ জোড় খুলে ফেলে সে। মাথাটা উঁচিয়ে খানিকটা
ঈশানের উদাম বুকে পড়ে আছে সে, তার ছোটোখাটো গোটা শরীরে ঈশানের উপর। ঈশান আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে তার কোমরচোরা, বেঘোরে ঘুমাচ্ছে। তিতির লজ্জায় আড়ষ্ট হলো। নিজের শরীরে একটা সুতা অবধি নেই, তবে পাতলা চাদরে মোড়া তার শরীরখানা। ঈশান কোমরে কোনো রকম পেঁচিয়েছে একটা তাওয়ালে, রক্তিম মুখখানা ঘুরিয়ে নিজের তোয়ালেখানা খোঁজ করে। সেটা অবহেলায় বিছানা থেকে অদূরে পড়ে আছে। কোমর ছড়ানো চুলগুলো এলোমেলো হয়ে ঈশানের হাতের নিচে আটকা পড়া। তিতির নড়াচড়া করতে হাতের বাঁধন দৃঢ় হয় ঈশানের, এক প্রকার খামচে ধরে মেয়েটার লতানো কোমরখানা। তিতির ঠোঁট চেপে নিয়ন্ত্রণে রাখে নিজেকে, নড়াচড়া কমিয়ে ফেলে। মাথা তুলে ঈশানের মুখের দিকে তাকায়। কি নিষ্পাপ মুখখানা, বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। সে একটু নড়ে উঠলে বাচ্চারা যেমন ঘুমের ঘরে নিজের খেলনা আঁকড়ে ধরে, সেভাবে আঁকড়ে ধরছে তিতিরকে। তিতির মলিন হাসে। সে নিজেও তো খেলনা, দেওয়ান সাহেবের খেলনা। খেলা হচ্ছে তাকে নিয়ে। হরিণী চোখ জোড়ায় পানি জমে টপ টপ করে সেটা পড়ে ঈশানের নগ্ন ভুতরে। তিতির নিজের হাত ছোঁয় ঈশানের গোটা মুখ জুড়ে, আলতো হাতে পরশ বলে। কে বলবে এই পাষাণ লোকটা তার কাছে এলে হুঁশ হয়। দুটো রাত একসাথে ছিল, দুবারে পাগলামো করছে। প্রথম রাতে অবশ্য তার দোষ বেশি ছিল, গত রাতে তাই বোধহয়। তিতির হাসি পায়। পুরুষ মানুষ এই চাওয়া পাওয়াকে ভালোবাসা মনে করা ভুল, রীতিমতো অন্যায় বোকামি। এরা ভালোবাসে অন্য নারীকে, অথচ হুঁশ হয় অন্য নারীর সান্নিধ্যে আসলে। মাথা ঝাঁকায় তিতির, ধীর গলায় বলে, আমাকে ভালোবাসলেন না কেন? কেন ভালোবাসলেন না? কেন কাছে এসে দুর্বল করে আমাকে? কেন শরীরের চাহিদায়? আপনি কাছে আসলে সেটা তো আমারও অনুভব হয়, কিন্তু এটা আমার জন্য কতটা অসম্মানজনক ভাবতে পারেন আপনি? স্বামী আপনি আমার, রাত কাটিয়ে এসেছেন অন্য নারীর সাথে, আবার আমার কাছে আসলেও আমাকে কাছে চান। এর মানে কি দাঁড়ায়? আমার শরীর যে আপনার চাই। কেন এমন করেন বলেন তো? তিতির খানিকক্ষণ চুপ করে গেল। কপাল ঠেকে ঈশানের নরম ঠোঁটে ফুঁপিয়ে কেঁদে ওঠে। ঈশান ঘুমন্ত কণ্ঠ শুনতে পাওয়া যায় আবার। যান ঘুমাতে যে, নড়াচড়া করছিস কেন? শরীর শীতল হয় তিতিরের, কেঁপে ওঠে। এসব শব্দ তাকে বলেনি ঈশান। এখন কি তবে তাকেই বলল, নাকি ঘুমের ঘোরে অন্য কাউকে বলছে? ঈশান ততক্ষণে তিতিরের উপর দিকে টেনে তিতিরের কণ্ঠদেশে মুখ গুজে ফেলছে। তিতির নিজের শরীরে অস্বাভাবিক কম্পন খেয়াল করলো। বুকে দিম দিম শব্দটা জোরালো হচ্ছে। ঈশান জোরে জোরে শ্বাস টানে, নাক ঘষে মেয়েটার কণ্ঠদেশে। তিতির খামচে ধরে বিছানার চাদর, বেঁকে ওঠে, শরীর নড়াচড়া করতে পারে না ঈশানের শক্ত হাতের বাঁধনে। ছাড়ুন আমাকে, উঠতে দিন। ঈশান পিট পিট করে তাকায় পাশ ফেরে, তবে তিতিরকে ছাড়ে না, বুকের সাথে মিশিয়ে রাখে। তিতির নিজের মাথাটা সরাতে গেলে ঈশান এক হাত ঘুরিয়ে দেয় মাথাটা, তারপর আবার সেই গলায় মুখ ডুবিয়ে অন্য হাতে কোমর আঁকড়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমায়। তিতির স্তব্ধ হয়ে রয়, কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। এমন দুর্বল মুহূর্তে সে বারবারের মতো শরীরে জোর হাসছে। সিলিং ফ্যানের দিকে অপলক তাকিয়ে থাকে সে। ডান হাতটা ঈশানের চুলে গলিয়ে দেয়, আলতো টেনে দিতে থাকে চুলগুলো। এমন চলতে থাকলে সর্বনাশ হয়ে যাবে দেওয়ান সাহেব, খুব বড় সর্বনাশ। আমি সেটা হতে দেব না। নিজের সতীত্ব আমি হারাবো না আপনার কাছে। যে স্বামী নিজের স্ত্রীকে ছোঁয়ার আগে অন্য নারীকে ছুঁয়ে এসেছে, দরকার নেই আমার সে স্বামীর, একদম দরকার নেই। এমন যদি কখনো হয় আমার সাথে, আমার মনে হয় সব মেনে আমি আপনার সাথে থাকতে চাচ্ছি। আমার বেহায়া মন আপনাকে ক্ষমা করে দিয়েছে। আমি আত্মবিসর্জন দেব প্রয়োজনে, নরকের বাসিন্দা হব, তবু আপনার তো নরকে আমি ঠাঁই নেব না, একদম না। নোনা জল অবিরত গড়িয়ে পড়ে চোখের কার্নিশ বেয়ে। ঈশানের গরম নিঃশ্বাসটা কেঁপে উঠেছে শরীরটা। বুক অব্দি চাদর টানা তার। পেটের উপর ঈশানের হাত জড়িয়ে ওঠা উচিত তার, কিন্তু পুরুষ মানুষের শক্ত বাঁধন থেকে নড়চড় করার মতো শক্তি তার নেই। তিতির আরেক দফা ঈশানের আর মুখ পরক করতে চায়, সম্ভব হয় না। ঈশান উপুর হওয়া, মুখটা তার কণ্ঠদেশের ভাঁজে। মৃদু হাসে তিতির। কে আশ্চর্য দেখুন না, মুহূর্তটা ছিল আপনার মতো একইভাবে নিশ্চিত হয়ে আপনাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে আমারও একটা শান্তির ঘুম ঘুমানো, অথচ আমি পারছি না। আপনার স্পর্শে যে ভালোটা লাগার কথা, তার থেকে কয়েক গুণ বেশি হচ্ছে অযাচিত যন্ত্রণা। আপনাকে হারিয়ে ফেলবো সেই যন্ত্রণা। আপনি কেন বললেন
আমার আগে অন্য নারীকে স্পর্শ করেছেন? কেন বললেন? কোনটা বিশ্বাস করবো আমি? সেদিনও তো সজ্ঞানে ছিলেন, কালও তো তাই। এক মুখে দুই কথা কেন বললেন? কি করব বলুন না। আপনার কোন কথা মেনে নিব? এগোবো আমি? জবাব দিন, কি করা উচিত? খানিকটা দম নেয়, কান্না বুক চিরে বেরিয়ে আসে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, এমন মানসিক টানাপোড়েনে এই জীবনে পড়েনি সে। আমার কেন যেন আপনার মন কাল রাতের কথাটা বিশ্বাস করতে মন চাচ্ছে না। কেন বলুন তো? এতটা ভালো কী করে বেসে ফেললাম আপনাকে? আপনি আমার জন্য বৈধ পুরুষ, তাই বৈধতার রহমত। রহমত নাকি অভিশাপ বলুন তো? আমি দেখব দেওয়ান সাহেব, আপনি কেন এসব বলছেন করছেন। আপনার বলা দুটো দিনের কথার সত্যতা যাচাই করব আমি। কালকের কথা যদি সত্যি হয়, গোটা জীবন আমি আপনার বুকে মাথা রেখে পাড়ি দেব। আবার আপনার বিপদে ঢাল হব। আপনার দুঃখ কষ্ট সবেতে আমি আগিয়ে থাকব। সেসব আপনার থেকে দূরে করার জন্য এক পৃথিবী ভালোবাসা দেব। আর যদি না হয়, সেদিনের বলা কথাগুলো যদি সত্যি হয়, তবে এই তিতির আপনি খুব বাজেভাবে হারাবেন। গোটা পৃথিবী আমার অস্তিত্ব পাবে না আর। কথা দেওয়া রইল দেওয়ান সাহেব, কথা দেওয়া রইল। এরপর দীর্ঘক্ষণ গোটা ঘরময় শুধুমাত্র দুই মানবীর নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। একজনের নিঃশ্বাসে রাজ্যের প্রশান্তি, অন্যজনের নিঃশ্বাসে ঈশানের ঘুম। এর মধ্যে বেশ গাঢ় হয়েছে। সারা রাত না ঘুমানোর ফল হয়তোবা। এবার বেশ সময় নিয়ে তিথি নিজেকে আলগা করলো ঈশানের হাতের বাঁধন থেকে। চাদরখানা কোনো মতে ধরে বিছানার কিনারায় এসে মেঝে থেকে তুলল তোয়ালটা। দ্রুত হাতে গায়ে জড়িয়ে নিল। এবার ঈশানের চাদরখানা সুন্দর মতো ঈশানের গায়ে দিল। রাতের ভেজা পোশাক শুকিয়ে এসেছে। ফ্রেশ হয়ে দ্রুত পরে নিল জামাকাপড়। বালিশের তলা হাতড়ে নিজের সেলফোনখানা বের করে পার্স হাতে এসে দাঁড়ালো বিছানার সামনে। ঈশান নিশ্চিন্তে মনে ঘুমাচ্ছে। বিছানায় এক হাত ভর দিয়ে ঝুঁকে এসে এলো ঘুমন্ত মুখটার দিকে। কপালে এলোমেলো হয়ে থাকা চুলগুলো সুন্দর করে সরিয়ে দিল। নিজের শুষ্ক ঠোঁটে উষ্ণ চুমু এঁকে দিল ঈশানের ললাটে। আমি আপনাকে ঘৃণা করতে পারছি না দেওয়ান সাহেব। কাল রাতে আপনার ওই স্বীকারোক্তির পর তো আরও না। তবে আমি কিন্তু ভুলে যাইনি কিচ্ছু। ভুলবো না, শেষ অবধি দেখবো আমি। হঠাৎ ফোনের ভাইব্রেশনের শব্দে চমকে উঠল তিতির। ঘুমের বিঘ্নটা ঘটায় কপালে ভাঁজ পড়ছে ঈশানে। তিতির দ্রুত ফোনখানা হাতে নিয়ে সাইলেন্ট করে ফেলল। তবে কলে ভেসে উঠে নামখানা দেখে কয়েক মুহূর্তে স্তম্ভিত হয়ে রইল তিতির। ঈশানের ফোন এটা। ওপরে জ্বলজ্বল করছে অনাকাঙ্ক্ষিত একটা নাম, রুষা। তিতির কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরে রাখে। দ্বিতীয়বারের মতো বেজে ওঠে আবার কলখানা। ঈশান আবার ঘুমের ব্যাঘাত ঘটায়। আগে সাইলেন্ট করে ফেলতে চাইল, তবে চাপ লেগে রিসিভ হয়ে গেল ফোনটা। ভয়াবহ চমক গেল তিতিরের। ফোনের ওপাশ থেকে বেশ মিষ্টি একটা কণ্ঠস্বর কানে আসছে। কণ্ঠের মালিক যে বেশ সুন্দরী হতে পারে, তা কেন জানি মনে হলো তিতিরের। ঈশান, হ্যালো হ্যালো। এপাশে মেয়েলি কণ্ঠেও হয়তোবা আশা করেনি ওপাশের মানুষটা। খানিকটা চুপ করে রইল। তারপর নরম গলায় বলে, কে নিশি? তিতির শুকনো ঢোক গিলল। বুকের ভেতরটা কেমন একটা অস্থির লাগছে। না, নুরি। আমি তিতির। আই এম সরি, চিনতে পারছি না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি বলতে পারেন আপনি ঈশানে কে হন? তিতির থমকে যায়। বুকটা ভারী লাগে। চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ে। মুখে মলিন হাসি ফুটে ওঠে। ভাগ্য তার প্রতি বরাবরই বেইমান। রুষা তার মানে তাকে চেনে না? আমাকে চেনে না সত্যি? ওপাশ থেকে রুষা খানিকটা অপ্রস্তুত হলো বুঝি। সত্যিই চিনতে পারছে না? ঈশানের কাজই বুঝি? জি, ওর ফুফুতো বোন। আই এম এক্সট্রিমলি সরি। ঈশান কখনো তোমার কথা বলেনি। নিশি, নুরি, রিশা, রোশনি ওর বোন। এই অবধি জানতাম। তিথি মৃদু হাসে এপাশ থেকে। সাহেব গলা বলে, পরিচয় করিয়ে দেওয়ার মতো তো তেমন নেই আর কি। সরি, আমার কথায় খারাপ লেগে। ইটস ওকে। বাই দ্য ওয়ে, আমি ওর উঠবি। ও, ঈশান কোথায়? ওকে একটু দেওয়া যাবে? খুব আর্জেন্ট। ঈশান ভাই ঘুমাচ্ছে, ডেকে দিচ্ছি। ও, তাহলে থাক, ডেকো না। ঈশান ঘুম থেকে ডাকলে খুব বিরক্ত লেগে রেগে যায়। দরকার নেই, জাগলে ব্যাক করবে। তিতির ফোন রাখে। সময় নিয়ে তাকিয়ে রয় ফোনের স্ক্রিনে। মেয়েটা বোধহয় অনেক কিছু জানে। আচ্ছা, ঈশানের কিসে ভালো লাগে, কিসে খারাপ লাগে, কখন কী করে, সব জানে বোধহয় মেয়েটা। জানারই কথা।
এত বছরের সম্পর্ক তিথি নিজের উপর বিদ্রুপ হয়ে হাসি আসে। এক নজর তাকায় ঈশানের দিকে। অথচ এই সব অধিকার কিন্তু আমার হওয়ার কথা ছিল দেওয়ান সাহেব। দিলেন না, তাই না? তিতির আর দাঁড়ায় না, শব্দহীন দরজা খুলে বেরিয়ে এসে সেখান থেকে। আকাশের রোদ ঝলমল লাগছিল। এই রোদের আলোয় ঘুমের ব্যাঘাত ঘটায় তার। অথচ রাস্তায় পা ফেলতে আবহাওয়া অন্য কথা বলছে। আকাশ বেশ মেঘলা দেখাচ্ছে। তিতির চোখ মুখ কুঁচকে আকাশের দিকে তাকিয়ে থেকে তমাকে কয়েকবার ফোন দিয়েও ফোন বন্ধ পেল। আর অপেক্ষা করলো না। মাথা ভনভন করছে। ঠিক মতো না খাওয়ার ফল। কাল সারাদিন না তো প্রায় না খাওয়ার উপরেই চলে গেল। মানসিক চাপ আর সহ্য হচ্ছে না। মেইন রোডে পৌঁছাতে আরও খানিকটা সময় লাগলো। রাতে বৃষ্টি হওয়ার জন্য কিনা এদিকটায় রিক্সা দেখতে পাওয়া যাচ্ছে না। অবশ্য ভোর এখন, সেটা একটা কারণও হতে পারে। ফোন বের করে সময় দেখে 8টা বাজে। সামনে গিয়ে বাস পেল। মেইন রোড অব্দি এসে পৌঁছাতে তিতির প্রায় আধ ঘন্টা সময় লাগলো। রাস্তায় গাড়ি তেমন একটা দেখা যাচ্ছে না। পাশে সিমেন্টের একটা পুরনো বসার জায়গা মতো। ক্লান্ত শরীরে এসে বসে মেয়েটা পা ব্যথা করছে। কাল থেকে রোজা শুরু হচ্ছে। তার ছুটি যে এই মাসটাই। তারপর ফিরে যেতে হবে হোস্টেলে। যা করার তার আগে করতে হবে। মিথ্যে সম্পর্ক যুগ যুগ রয়ে বেড়ানো মানে হয় না। তাছাড়া রুষা মেয়েটার কথা তো ভাবা উচিত। সে মেয়ে তো জানেই না ঈশানের বিয়ে হয়েছে। হিসাব মতো ঈশানকে পাওয়ার অধিকার তো রুষারই। তিতিরের ফোনে ডায়াল বুকে খুঁজে খুঁজে একটা নাম্বার বের করে। তার ভার্সিটির এক সিনিয়র, ল ডিপার্টমেন্ট অ্যাডভোকেট, ঢাকা ঢাকা হাইকোর্টে আইনজীবী মেয়েটা। কী বিষয়ে স্পেশালিস্ট তা তিতির জানে না, তবে নিশ্চয়ই সাহায্য পাওয়া যাবে। আর তাছাড়া চাইলে তো সাথে সাথে মুক্তি মেলে না। আইন কানুনের বিষয় এসব। ঝুলে থাকবে কতদিন কজন জানে। 6 মাসে তো ভালো মতো লাগবে। যেহেতু তাদের বিয়ের 7 দিন হয়নি, ততদিনে পরিবারকে নিশ্চয় বুঝিয়ে ফেলা যাবে। তাছাড়া আরও সিদ্ধান্ত তো এরই মধ্যে নিয়ে নিয়েছে। সেসব না হয় আপাতত গোপনে থাক। এই ঝামেলা মিটলে আর পিছুটান থাকবে না। দিদি ছোট্ট করে মেসেজ পাঠিয়ে রাখি মেয়েটাকে, সময় হলে কল করে যেন। বেশ সকালবেলা ঘুম ভাঙল ঈশানের। সফেদ বিছানার উপর নগ্ন শরীরে উপুড় হয়ে শোয়া। চোখ বুজতেই পাশে হাত রাখল। খুঁজল তিতিরকে। চট করে তাকালো সে। পুরো বিছানায় কোথাও নেই তিতির। ভুরুজোড়া মাঝে জোরালো ভাঁজ পড়ল। দ্রুত উঠে বসল। নেমে এলো বিছানায়। পাশের চেয়ারের উপর থেকে শুকিয়ে যাওয়া প্যান্টটা পরে নিল। তিতির সাড়া দিল না কেউ। বাথরুমের দরজা দেখলো। বেলকনিতে উঁকি দিয়ে দেখতে পাওয়া গেল না কাউকে। হঠাৎ দরজার দিকে তাকাতে কুঁচকে যাওয়া কপালে আরও খানিকটা সরু হলো। দরজা লক খোলা। তিতির কি তোমার কাছে? ঝটপট করে হাতে কল করলো তিতিরকে। ফোন বন্ধ। তোমার নাম্বারে কল করতে সাথে সাথে প্রায় রিসিভ হলো। তমা আদতে বেশ খানিকক্ষণ আগে জেগেছে। তিতির ঈশানকে বিরক্ত করতে চায়নি। বেয়ারার ডাকে ব্রেকফাস্ট আনিয়ে খেয়ে অপেক্ষা করছে সুন্দর মতো। ভাই ভাবির বৃষ্টির রাত একসাথে ছিল। মান অভিমান মিটিয়েছে। সকাল সকাল ডাকাটা কি খারাপ দেখায়? ঈশানের কল পেয়ে একগাল হেসে ফোন রিসিভ করে বলল, তিতির তোর কাছে? তমা বিস্মিত। তার কাছে তিতির থাকবে কি করে? মিনিট 5-এর মধ্যে তমা আর ঈশান এসে দাঁড়ায় রিসেপশনিস্টের সামনে। পুরো হোটেলে তিতির নাই। রিসেপশনিস্ট নিজেও বলতে পারছে না তিতির বেরিয়েছে কিনা। কাল সকাল অবধি অন্য একজনের শিফট ছিল। ঈশান কপালে আঙুল ঘষে। তিতির কখন বেরিয়েছে তার আন্দাজ নেই তার। তমা কাঁদো কাঁদো মুখ করে ভাইয়ের পাশে দাঁড়া। মেয়েটা তাকে তো অন্তত বলে যেতে পারত। একটু অনুরোধ করছে। সিসিটিভি ফুটেজ দেখাতে রাজি হয় হোটেল কর্তৃপক্ষ। 8টার দিকে বেরিয়েছে তিতির। স্বাভাবিকভাবে বের হয়ে যাচ্ছে। ঈশান রাগি মুখে তাকায় তমার দিকে। চল। তমা ভাইয়ের পিছু পিছু এক প্রকার দৌড়াচ্ছে। এসে বসে গাড়িতে। ঈশানের মধ্যে কল লাগে বাড়িতে নিশির কাছে। জানতে পারে তিতির পৌঁছায়নি বাড়িতে। সময় হিসেব করে ঈশান। যতক্ষণে বেরিয়েছে এতক্ষণে খুব সম্ভবত বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। মেয়েটা পৌঁছায়নি এখনো। কী করবে এখন? বাড়ির রাস্তায় যাবে নাকি আশেপাশে খানিকক্ষণ দেখবে? মাথা কাজ করছে না ঈশানে। ভাইয়া ও বোধহয় বাড়ি গেছে। শুনলি তো যায়নি। তমা চিন্তিত বুকে চুপ করে থাকে। তিতিরের সে ছাড়া আর কোনো ফ্রেন্ড নেই। কার কাছে যেতে পারে আন্দাজ নেই। ঈশান ব্যস্ত হাতে একে একে নিয়াজ, সাজিদ, নাইমকে জানায় খোঁজ করতে। নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আশপাশটা দেখতে। প্রায় 20 মিনিট পর কল আসে সাজিদের নাম্বার থেকে।
জানায় তিতিরের লাস্ট লোকেশন এখান থেকে মেইন রোড অবধি। তারপর আর ট্র্যাকিং হচ্ছে না। লাস্ট কল ঐশী নামে এক মেয়েকে করেছে। মেয়েটা যথাসম্ভব অ্যাডভোকেট। কপালে ভাঁজ পড়ল ঈশানের। তিতিরের অ্যাডভোকেটের সাথে কী কথা থাকতে পারে বুঝে পায় না। ঐশী নামে কাউকে চিনিস? ওদিক 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 মাথা নাড়ে তমা, চেনে না। ঈশান বিরক্ত মুখে ড্রাইভ করে শুরু করছে। শহরে কোনায় কোনায় খুঁজছে মেয়েটাকে। কলিং বেলের শব্দে দরজা খুলে দেয় রিক্তা। তিতিরকে দেখে কপালে ভাঁজ পড়ে এদিক ওদিক তাকায় পিছনে। ঈশান কই আসছে? তোকে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল বুঝি? রিক্তা আর কথায় বাড়ায় না। তিতির উঠে আসে সিঁড়ি বেয়ে নিজের ঘরে। বিকেল 3টা বাজে। বাড়ির সবাই খুব সম্ভবত ভাস ঘুম দিচ্ছে। নিশি নুরি ভার্সিটিতে বোধহয়, বাকি ভাই বোনগুলো স্কুলে। তিতির ক্লান্তিতে মাথা ঘুরাচ্ছে। কিছু খাওয়া প্রয়োজন, তবে খেতে ইচ্ছা করছে না। আজকাল খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ পায় না একদম। জামা কাপড় না পাল্টে ক্লান্ত শরীরখানা ছেড়ে দেয় বিছানায়। হাত বাড়িয়ে বিছানার পাশে চার্জে লাগায় ফোনটা। বন্ধ হয়ে আছে সেই সকাল থেকে। মাঝ রাস্তায় বাসে নষ্ট হওয়ার 1 ঘন্টা রাস্তা 3 ঘন্টায় আসলো। ফোন কোনোমতে চালু করে বাথরুমে ছোটে সে। শাওয়ার নিয়ে একটা ঘুম দেবে। ঈশান তিতিরের নাম্বার চালু হয়েছে। লোকেশন তাদের বাড়ি দেখাচ্ছে। সাজিদ ফোন পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল ঈশান। ঘেমে নেমে একাকার ক্লান্ত শরীরটা হেলান দিল গাড়িতে। তোমার কান্নারত মুখটা ততক্ষণে হাসির রেখা ফুটল। দুহাতে চোখ মুছল মেয়েটা। ভাইয়ের দিকে তাকালো। ঈশান মাথা হেলিয়ে চোখ বুজে আছে। ভীষণ মায়া হলো তার ভাইটার জন্য। সে জানে কী পরিমাণ মানসিক চাপ গেছে ঈশানের উপর সারাটা দিন। পাগলের মতো কোথায় কোথায় খুঁজল তারা তিতিরকে। তমা মনে মনে হাজারটা বকা দেয় তিতিরকে। সাথে মেয়েটার দুর্গতি কল্পনা করে চুপসে যায়। ঈশান বাড়ি গিয়ে মেয়েটাকে খেয়ে না ফেলবে আমতা আমতা করে খানিক সময় নিয়ে বলে উঠল, ভাইয়া। জবাব দেয় না ঈশান। ভাইয়া বলছে কি তিতির এমনই, একটু জেদি। ওকে কিছু বলো না, হ্যাঁ? ওই বেয়াদব মেয়ের নামে ওকালতি করতে হলে তোকে ধাক্কা মেরে ফেলে রেখে যাবো বলে দিলাম। তমা ভয়ে চুপ করে থাকে। আপাতত বাঘের খাঁচায় থেকে বাঘের কাছে হরিণের প্রাণ ভিক্ষা চাওয়া চূড়ান্ত বোকামি বই কিছু না। মেঘলা মেঘলা দিন হওয়ায় সূর্য ডুবতে রাত মনে হচ্ছে একদম। শাওয়ার নিয়ে এসে মাথা ব্যথায় কুলাতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়েছে তিতিরে। কয়েক মাস হলে মাইগ্রেনের ব্যথাটা অস্বাভাবিক হারে বেড়েছে। মাথার উপরে বারবার অসহ্য ব্যথা হয় প্রতি সপ্তাহে। ডাক্তারের কাছে যাবে যাবে করে যাওয়া হয়নি। কাল বৃষ্টিতে ভেজার কারণে নাকি ঠিকমতো খাওয়া দাওয়া না কারণে অত্যাধিক মানসিক চাপে সে ব্যথা এখন আকাশচুম্বী। ঘর অন্ধকার করে বেঘরে ঘুমাচ্ছে সে। তমাকে বাড়িতে নামিয়ে তিতির গটগট করে এসে ঢুকলো বাড়িতে। ড্রয়িং রুমে বাড়ির মা চাচিরা চায়ের আসরে ব্যস্ত। ঈশানকে রীতিমতো বিধ্বস্ত দেখা যায়। চোখ দুটো রক্তিম, রাগ মাথায় উঠে আছে। তাকে এভাবে ঢুকতে দেখে ছুটে এলেন রাহেলা দেওয়ান। কোথায় ছিলি বাপ? দুপুরে খেতে এলি, তিতিরকে নামিয়ে দিলি, তখন অন্তত খেয়ে যাবি তো নাকি? ঈশান মায়ের কথাটা শুনে থমকায় খানিকটা। তিতির যে একা একা এসছে এটা বাড়ির কেউ জানে না তার মনে। সে নিজেও এসেছে এটা বাড়ির কেউ জানে না তার মনে। সে নিজেও চুপ করে গেল, চেপে গেল অশান্তির বিষয়টা। ব্যস্ত ছিলাম মা, উপরে যাচ্ছি। যা ফ্রেশ হয়ে খেতে নাম। তিতির উঠলে ওকে নিয়ে আসিস। মেয়েটা মাথা যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে। না উঠলে ডাকিস না আবার। ঈশান মাথা ঝাঁকায়। রাহেলা আপন মনে গিয়ে বসে যাদের পাশে। টিভিটা মগ্ন সবাই। সেই নিয়ে জোর আলোচনা চলছে। ঈশান সাড়ে আটটা গোটাতে গোটাতে উঠে আসে উপরে। নিজের রুমের দিকে যায় না। তিতির যে তার রুমে নেই তা সে জানে। সুতরাং সময় নষ্ট না করে তিতিরের রুমে যায় সে। যথারীতি পেয়েও যায় মেয়েটাকে। আধ ভেজা চুলগুলো বিছানায় ছড়িয়ে মেঝেতে রেখেছে। পা কাঁধ হয়ে গালের নিচে বাচ্চাদের মতো হাত গুজে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঈশান বেশ কয়েকবার শব্দ করে দরজা আটকায়। তাকে পাগল বানিয়ে এখন ঘুমানো হচ্ছে বাড়িতে এসে। হঠাৎ শব্দে ঘুম ভাঙে তিতিরের। বেশিক্ষণ হয়নি ঘুমের, 2 ঘন্টা বড়জোর। মাথা ব্যথা কমার প্রশ্ন ওঠে না, বরং এ সময়ে ঘুম ভাঙায় আরও মাথা ব্যথা বাড়ল দ্বিগুণ। এলোমেলো ভঙ্গিতে উঠে এসে বসল। নিভু নিভু চোখে তাকালো দরজার সামনে দাঁড়ানো অগ্নিমূর্তি মানবটির দিকে। চমকে গেল ঈশান দাঁড়িয়ে। কী যে বিধ্বস্ত অবস্থা! চুলগুলো উস্কো খুস্কো, শার্টের উপর বোতাম দুটো খোলা, হাতাগুলো
খুলে রাখা, মারপিট করে এসেছে নাকি? তবে সে কিছু বলার আগে সজোরে থাপ্পড় পড়ল তার ডান গালে। আঘাত এতটাই জোরে ছিল যে তাল সামলাতে না পেরে ছিটকে পড়ল বিছানায়। ব্যথায় আর্তনাদ করে উঠল। ঈশান ঝড়ের গতিতে টেনে আনল তিতিরকে বিছানা থেকে। আরেকটা থাপ্পড় মারতে হাত তুললে ভয়ে নিজের দু হাতে মুখ আগলে রাখল তিতির। ঈশান থামল। রাগে মাথা কাজ করছে না। তিতির থরথর করে কাঁপছে, ঝরঝর করে পানি পড়ছে চোখ থেকে। ঈশান দু হাতে সোজা করলো মেয়েটাকে। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে খুন করবি না নিজে, নাকি নিজে খুন হবি? এখন জবাব দে দ্রুত। তিতির চোখ ভর্তি পানি নিয়ে তাকায় থেকে ঈশানের দিকে। মাথার যন্ত্রণা অস্বাভাবিক লাগছে এখন, বমি পাচ্ছে। জবাব দিচ্ছিস না কেন? কী করছি আমি? তিতির ফুপিয়ে বলা কথাগুলো পিঠে মেজাজ আরও দ্বিগুণ খারাপ হয়ে গেল ঈশানে। এত বড় কাণ্ড ঘটিয়ে এসে বলা হচ্ছে কী করছে সে? বেয়াক্কেলে একটা মেয়ে, মেরে ফেলতে মন চাচ্ছে তোকে? বেয়াদবির একটা সীমা থেকে। কাকে বলে হোটেল থেকে এসেছিস তুই? এবার তিতির থমকায়। ঈশানে এহেন আচরণের জবাব মেলে। সাথে সাথে কানে বাজে রুষা নামের সেই মেয়েটির মিষ্টি কণ্ঠ। যদি মিষ্টি লাগছে না এখন মোটো, মনে হওয়ার সাথে সাথে ব্যথা শুরু হলো এবার বুকে। ধাক্কা দিয়ে দূরে সরল ঈশানকে। কথায় কথায় এভাবে দেওয়ালে চেপে ধরবেন না আমাকে। আমাকে স্পর্শ করেন কেন বারবার? সীমানায় থাকতে বলিনি? ঈশান তপ্ত চোখে আগুনে ভস্ম করে যাওয়া দশা তিতিরে, অথচ এখন তার ভয় ডর হচ্ছে না তার। ঈশান হাতের মুঠো শক্ত করে ধরল। ইচ্ছে হচ্ছে কষিয়ে আরও একটা থাপ্পড় মারতে, কিন্তু মেয়েটার ফর্সা গাল, তার পাঁচ আঙুলের ছাপ ভয়াবহভাবে দৃশ্যমান। রক্ত জমাট বেঁধে যাওয়ার মতোই হয়েছে। এক নিমেষে বুকটা ধক করে উঠল। ঈশান আবার আঁকড়ে ধরল মেয়েটার বাহু। কিছু বলতে গেলেও এই জায়গায় চেপে ধরা যেন ঈশানের প্রিয় কাজ। জায়গাটায় ব্যথা থেকে আজকাল। পাগলের মতো খুঁজেছি তোকে, আন্দাজ পাগলের মতো খুঁজছি তোকে, আন্দাজ আছে তোর? কী পরিমাণ প্যানিক হচ্ছিল আমার! না বলে চলে এসেছিস কেন? জবাব দে। ঈশান একদম চিৎকার করে বলা কথায় সেটিয়ে রইল পিছনের দিকে, তবে ভয় প্রকাশ করল না। জবাব দিচ্ছিস না কেন? তিতির এবারও জবাব দেয় না। নির্বিকার চোখটা সরিয়ে নেয় ইশারা থেকে। নিজের বাহুতে ধরা ঈশানের শক্ত হাতখানা একই শক্তিতে সরিয়ে দেয় সে। কী আশ্চর্য! বাড়ি আসবো না? ঈশানের মুখটা আরও কঠিন হয়। তিতির কোনো অবান্তর কথা বলছে। আমি বাড়ি নিয়ে আসতাম না, জাহান্নামে নিতাম তোকে? তিতির এবার বিদ্রূপে হাসি আসে, দুদিকে মাথা নেড়ে হাসে। তারপর স্থির দৃষ্টি তাক করে ঈশানের দিকে। আমার জন্য তো আপনি জাহান্নাম, আর কোথাও সেটা অনুভূত হয় না। বুকের বাঁ পাশে ছুরির আঘাত লাগিয়ে ঈশানের এবার খানিকটা এগিয়ে ঘেসে দাঁড়ায়। বড্ড বড় বড় কথা বলিস তুই, বেয়াদব একটা লিমিট থাকে। আমার দায়িত্বে ছিলিস তুই। সকালে উঠে তোকে রুমে না পেয়ে কোথায় কোথায় খুঁজেছি জানিস? তিতির ভীষণ অবাক হয় আর মনে মনে মুখটা সরিয়ে নেয় অন্যদিকে। তার মুখটা কঠিন হয়ে আসছে। ভাবলেছেন গলা বলে, জানার আগ্রহ বোধ করছি না, দুঃখিত। তাছাড়া আপনার দায়িত্ব কিভাবে থাকি আমি? গিয়েছিলাম নিজ দায়িত্বে, এসেছিও তাই। মাঝে কেন কৈফিয়ত দিতে হবে বুঝলাম না। ঈশানের ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে তিতিরের এহেন কথাবার্তা ধরে। চিৎকার করে উঠল, তিতির, চেঁচামেচি করবে না দয়া করে। নিজের রুমে চান, মাথা যন্ত্রণা করছে আমার, ঘুম দরকার। ঈশান কঠিন মুখে শুনে মেয়েটার চাটাং চাটাং কথাগুলো। ঘরে চল। তিতির অবাক হয়ে যায় আশেপাশে থাকায়। ঘরেই তো আছি, হেয়ালি না করে ঘরে চল। হেয়ালি তো আপনি অভ্যস্ত দেওয়ান সাহেব, আমার দ্বারা এসব হয় না। যেতে পারেন এখন। মেয়েটার কথাবার্তা রীতিমতো উদ্ধত্তের মতো শোনাচ্ছে। রুমে চল। বাড়িতে কেউ আলাদা দেখলে কাহিনী করবে, সেটা চাস? তিতির নিজের গায়ের ওড়নাটা ঠিক মতো জড়িয়ে সরে দাঁড়ায় ঈশানের থেকে। খোলা জানলা সুন্দর মতো আটকেছে। বিছানায় কিনারে এসে দাঁড়ায়। আধো অন্ধকারে স্পষ্ট ঈশানের রক্তিম মুখখানা। রেগে বেশ সুদর্শন দেখাচ্ছে। আমার যেখানে থাকার কথা সেখানেই আছি। আমাকে রাগাস না, আর খুন করে ফেলবো। সামান্য মানুষ আমি, আমাকে মেরে হাত নোংরা করবেন কেন? ঘরে যান। তিতির, ও আর শুনুন, কাল উকিলের কাছে যাব, তৈরি থাকবেন। উকিলের কথা কানে আসতে স্থির আসলো ঈশান। উকিলের কথা এখানে কেন? কোথা থেকে সাত পাঁচ না ভেবে পেল না ঈশান। তবে সে কিছু জিজ্ঞাসা করার আগে জবাব দিল তিতির নিজেই। যা হওয়ার দ্রুত হয় মঙ্গল। আর রইল বাকি পরিবার, আগে পরে জানবে। সুতরাং শুরুতে জানা ক্ষতি দেখছি না, যেতে পারেন এখন।
এবার বোধহয় উকিলের কাছে যাওয়ার বিষয়টা মাথায় ধরে ঈশানে হাতের মুঠ শক্ত করে সজোরে আঘাত হাঁটলো তিতিরের মাথার পিছনের দেওয়ালে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। আর একবার উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথায় এলে আমার হাত তুই তুই বলে দিলাম। ঈশান দ্রুত হাঁটা ধরে বেরিয়ে যায়। কি মনে করে আবার ফিরে এসে মাথা নিচু করে তিতিরের মুখখানা হাতের আঙ্গুলের সাহায্যে উঁচু করে তোলে। সেদিন যা বলছিলাম ভুলে যা, এত সহজে মুক্তি নেই তোর। আমাকে মুক্তি দিয়ে রাহাতের সাথে ঘর করতে যাবে? দেওয়ানবাড়ির বউয়ের এই অধঃপতন আমি মানব না। সতীনের ঘর আমাকে করতে বলছেন? আমার অত দুর্গতি হয় নাই। ঈশান আশ্বাস দেওয়ান হবে না। আবার ওই একই কথা ঘুরে ফিরে তিতিরকে সেই এক জায়গায় আটকে আসে। কি করা উচিত তার? কি বলবে সে? মেয়েটাকে বলবে সবটা? এত সহজে সবটা সমাধান তো হতোই। একদিন বাঁচাতে অন্যদিকে বাজেভাবে ডোবাতে পারে না সে। তার থেকে থাকুক এই ভুল বোঝাবি, থাকুক এই দূরত্ব আর কটা দিন। হিসাব মিলুক সব কিছুর আগে। আঙুলের গুলো শক্ত করে আঁকড়ে ধরল তিতিরের গাল। ব্যথা দেওয়ার মতো করে বলল, মোটেও। শোন, একটা কথা মাথায় রাখ, ভার্জিনিটি বুঝিস? আমি ভার্জিন, পিওর ভার্জিন। তবে এক দুবার বিয়ে করা একটা বেয়াদব নারীকে চুমু খাওয়ার মতো দুর্ভাগ্য হয়েছে আমার। আর সেদিন মানে ফার্স্ট নাইটে যা বলেছি সেটা ভুলে যা। না ভুলতে পারলে আমাকে বলবি, বাংলা সিনেমার মতো ওই দেওয়ালে মাথায় একটা গুঁতো দিয়ে আমি ভুলিয়ে দেবো, ঠিক আছে? আর একটা কথা বলবি না। তিতির বিরক্ত চোখে তাকায় ঈশানের দিকে। বিশ্বাস করি না আমি আপনাকে? একই মানুষের একদিনের কথা বিশ্বাস করিস, আর দিনের কথা করিস না। সমস্যা কি তোর? সমস্যা তো সেটাই তো সমস্যা। কথায় কথায় গিরগিটির মতো মানুষকে বিশ্বাস করা যায় না। সে তুই যা বানিতে দেওয়ার দিতে পারিস। নিশি নুরিকে ভালোবাসে। বাসিস? তিতির হা করে তাকিয়ে রইল। কোন কথার মধ্যে কোন কথা আসে? এখানে নিশি নুরে আসলো কোত্থেকে? বাসিস? তিতির বিরক্ত মুখে মাথা নাড়ে। বাসে না মানে? এটা প্রশ্ন হলো? যদি শুনিস তোর জন্য ওদের কোনো বিপদ হচ্ছে, তুই কি করবি? তিতির কি জবাব দেবে খুঁজে পায় না। তার জন্য তার ভাই বোনদের, এমনকি কোনো আপনজনদের ক্ষতি সে কখনো হতে দেবে না। সম্ভব না। কি করবি? হতেই দিব না কখনো। তাহলে আমার দায়িত্ব আরও বেশি নয় কি? আমি তোদের সবার বড়, ওদের সবার ভাই। বাবার পর ভাইয়ের আশ্রয়। তোর তো স্বামী, দায়িত্ব বাড়িনি বলছিস? দিতে আশ্চর্য হয়, বেশ অবাক হয় শোনে ঈশানের কথা। আপনি এসব বলছেন কেন? জবাব দিতে চাইলেও দিতে পারছি না। আই নিড টাইম। দিতে হবে তোকে সেটা। আর রইল বাকি অন্য চ্যাপ্টার, ওসব ক্লোজ। রাহাত নামের ছেলেটার প্রতি কি আছে আমি আর জানতে চাই না। ফার্দার ওই ছেলের নাম শুনতে চাই না আমি তোর মুখে। জিভ টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। ঈশান তিতিরকে ছেড়ে ঘুরে চলে যেতে পিছন থেকে ভেসে আসলো তিতির কণ্ঠস্বর। কতটা ভালোবাসেন রুষাকে? ঈশান স্বাভাবিক চোখ ঘাড় বাঁকিয়ে তাকায়। চোখে চোখ রেখে নরম গলা বলে, ঘরে আয়, মা খাবার দিতে আসবে। তখন এই ঘরে দেখলে খামোখা প্রেশার বাড়বে। ঈশান চলে গেল ছলছল চোখে বসে বিছানায়। এত সব কথা শুনলো কেন? শেষ প্রশ্নটার জবাব হলো না। একবার বললেই পারত ভালোবাসে না রুষাকে। চোখ মুছতে খুঁজতে আচমকা চোখ পড়ল পাশের দেওয়ালে। ছোপ ছোপ রক্ত লেগেছে, তাজা রক্ত যাকে বলে। খেয়াল হলো একটু আগে দেওয়ালে ঈশানের সেই আঘাতের কথা। হু হু করে কেঁদে ফেল সে। এত এত যন্ত্রণা তার এই ছোট্ট মাথাটা নিতে পারে না। নিজেই যন্ত্রণা দিবে, নিজেই আবার আসবে, যত্ন করবে, জেলাসি দেখাবে, ছেড়ে যেতে বলে আবার যেতে দেবে না। অন্য নারীর সাথে রাত কাটানো গল্প শুনিয়ে পরে বলবে, তোকে ছাড়া আর কাউকে স্পর্শ করিনি। এসবের মানেটা কি? তার উপরে এগুলো মানসিক টর্চার নয়? এখন নিজে আঘাত করে গেল। পেটের বাঁ পাশের একটা ব্যান্ডেজটা গতকাল রাতেও খেয়াল করছে। কেন যেন জিজ্ঞাসা করতে কেউ হয়নি। ব্যান্ডেজটা দেখে বোঝা গেল আঘাতটা পুরনো। কবে হয়েছে জানে না। তার উপর আজ আবার হাতটা ফুঁপিয়ে ওঠে তিতির। তাকে তো এত আয়োজন করে পোষাচ্ছে, তার কষ্টে ফেটে যাচ্ছে তার বেহায় বুকটা। এর থেকে যন্ত্রণা আর কী হতে পারে? ড্রয়ার হাতে ফার্স্ট এড বক্সটা নিয়ে বের হচ্ছে। চোখ মুখ মুছে চুলগুলো খোপা করে নেয়। মাথা ব্যথায় তাকিয়ে থাকা দায়।
দরজাটা চাপিয়ে এসে দাঁড়ায় ঈশানের রুমের সামনে। ঢুকছিস না কেন? নিজের ঘরে নক করে ঢুকতে হয় বুঝি? পিছন থেকে রাহেলা দেওয়ানের গলা পেয়ে চমকে ওঠে তিতির। পিছনে ফিরতে চোখে পড়ে রাহেলার হাতে খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে। এগিয়ে আসে রাহেলা তার দিকে। হাতে ওটা কি? চোখে মুখে উদ্বেগ উঠে তার। ফার্স্ট এড দিয়ে কী করবি? কার কি হলো? তিতির শাশুড়িকে শান্ত করতে ব্যস্ত। হাতের আঘাতের কথা সপ্তপর্ণে এগিয়ে চলে। মাথায় আসে ঈশানের পেটে আঘাতটা। কিছু না মামুনি, ওই যে ওনার পেটে ওইখানটায় একটু ওষুধ লাগিয়ে দিব। ওখানটায় আবার ব্যথা পেয়েছে? তিথির মাথা নাড়ে দুদিকে। না, চিন্তা করো না, কিচ্ছু হয়নি। রাহেলা হাঁপ ছেড়ে। তোর মাথা ব্যথা কমেছে? না। ওষুধ খেয়েছিস? দিয়ে এসেছিলাম যে। খেয়েছিলাম। ওটাই তো এতক্ষণ কমে যাওয়ার কথা, তোর কমেনি কেন? বুঝলাম না। চিন্তা করো না, খাবার তোমার ছেলের জন্য তো, দাও। রাহেলা হাসে, তিতিরের হাতে তুলে দেয় ট্রেটা। শুধু ছেলের জন্য হবে কেন শুনি? ছেলে আমার একটা পুতুল ঘরে এনেছে, তার জন্য। তিথির ঠোঁট আহ্লাদে গেল বলে, আমার জন্য আনার দরকার ছিল না, আমি নিজেই চলে যেতাম। আমাকে কি সেকালে দাজ্জালের শাশুড়ি লাগে? খাবার এনেছি যেন ছেলের বউ খেয়ে দে একান্তে সময় কাটাতে পারে। তিথি লজ্জা পায় শাশুড়ির মুখে এমন কথা শুনে। অজান্তে রক্তিম হয়ে যায়। রাহেলা গাল টানে আলতো করে। থাক, লজ্জা পেতে হবে না। যা ঘরে যা। দরজা তো খোলাই, অনুমতির জন্য দাঁড়িয়েছিস কেন? তোর ঘরে এটা। রাহেলা ঠেলে ভেতরে দিয়ে নিজে চলে যায় সেখান থেকে। ঈশান বোধহয় তিতিরের অপেক্ষায় ছিল। রকিং চেয়ারে হেলান দিয়ে বসা। এপাশে রক্তাক্ত শার্টটা ঝুলে আছে। এর মধ্যে এসে গায়ের শার্টটা খোলা শেষ। তিথির মুখ বাঁকায়। গায়ে জামা কাপড় পরে থাকতে পারে না যেন লোকটা। খাবারের ট্রেটা টেবিলে রেখে এগিয়ে আসে টুল টেনে বসে ঈশানের পাশে। ঈশান ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে। তিথির হাতখানা নিজের হাতে নিয়ে পরখ করে তখন। বেশ কেটেছে হাতটা। ঈশান বাধা দেয় না। তিথি ধীরে সুস্থে ওয়াশ করে ওষুধ লাগায়, ক্রমাগত ফু দিচ্ছে সেখানে। ঈশান অদেখে হাসে। মেয়েটা কী ভাবছে? এতটুকু আঘাতে ঈশান আসার ব্যথা পাবে? এতটুকু রক্তক্ষরণ কিছু না তার জন্য। এর থেকে হাজার গুণ বেশি রক্তক্ষরণ তো আজ গোটা দিন হয়েছে তার বুকের বাঁ পাশটায়, যখন তিতিরকে কোথাও খুঁজে পাচ্ছিল না। রাগ নিয়ন্ত্রণে আসে। আমি সবসময় আঘাতে মলম লাগাতে আসতে পারবো না। আমার উপর চোটপাট করে আমাকে দিয়ে ওষুধ লাগাবেন, এই চিন্তাভাবনা দূর করুন। লাগাতে এসেছিস কেন আমি বলছি একবার? তিতির জবাব দেয় না। ধীর সুস্থে ব্যান্ডেজ করে ফেলে হাতটা। খানিকটা উঁচু করে তাকায় পেটের দিকে। দেখি, এদিকে ঘুরে বসুন। ঈশান যেন বাধ্য পুরুষ। চেয়ার ছেড়ে আলগোছে এসে বসে বিছানায়। তিতির ঘুর পায়ে এসে বসে। আলতো হাতে ফোনটা তুলে পেটের ব্যান্ডেজখানা। এটা কবে ঘটেছেন? হবে কয়েকদিন। কিভাবে মনে নেই? তিতির সরু চোখে উপরের দিকে তাকায়। ঈশান কেমন চোখ একটা চোখে তাকিয়েছে তার দিকে। কিছু একটা কথা বলতে মুখ তুলছিল, অথচ ঈশানের এহেন দৃষ্টিকে সব কথা গুলিয়ে গেল তার মাথা। মাথা নিচু করে ফেলল। মন দেওয়ার চেষ্টা করল কাজে। ওভাবে তাকিয়ে থাকবেন না। আমার চোখ হোক আপনার চোখ, শরীরটা আমার। তোর শরীরে কি দেখছি? কে বলল? বাজে কথা খালি। তিতির মুখ কালো করে নতুন ব্যান্ডেজ করে ফেলল। কাল প্রথম রমজান শুরু হচ্ছে। গতকালকে পুরো রমজানের বাজার সদাই বাড়ির কর্তারা সেরে ফেলেছেন। প্রথম সেহরিতে বাড়ির সকলে ওঠে। রিশা, রোশনি, রাফি ও ঘুমানোর আগে বারবার মাকে ফাঁকা হুমকি দিয়ে দেয় সেহরিতে যেন অবশ্যই ডাকা হয় তাদের। তিতির ঈশানের হাতের ব্যান্ডেজ করে দিয়ে খাবারের ট্রে খানা এগিয়ে এনে বসে পাশে। ঈশান নিশ্চুপ হয়ে বসে থাকে, মুখে কোনো রা নেই একেবারে। তিতির এক পলক খাবারের দিকে আর এক পলক ঈশানের মুখের দিকে ফেলে, তারপর দৃষ্টি তাক করে ব্যান্ডেজ করা হাতখানার দিকে। সে না খাইয়ে দিলে খাওয়ার উপায় নেই লোকটার। মনে পড়ে গতরাতে তাকে ঈশান খাইয়ে দিয়েছিল। ঈশানের নরম দৃষ্টিতে তাকিয়েছে তিতিরের মুখের দিকে। তিতির কিছু একটা ভাবছে সম্ভবত। মেয়েটার মনের কথা বুঝতে পারছে ঈশান। খাবার খাইয়ে দেবে নাকি এভাবে রেখে চলে যাবে সেটা নিয়ে দোনো-মনে রয়েছে। ঈশান কোনোরকম আগ বাড়িয়ে কথা বলে না। দেখতে চায় তিতির কী করে। তিতির সময় নেয়, দীর্ঘশ্বাস ফেলে। খাবার ট্রেটা বিছানায় রেখে গিয়ে হাত ধুয়ে আসে। প্লেটে খাবার মাখায়। বিনা বাক্যে খাবার এনে ধরে ঈশানের মুখের সামনে। ঈশান তাকালো খাবারের দিকে। চিংড়ি মাছ ভুনা দিয়ে মেখে ধরেছে তার মুখের সামনে।
তিথির প্রিয় খাবার চিংড়ি, সেটা সে জানে। বিয়ের দিন শুনেছিল মায়ের কাছে অসম্ভব পছন্দ করে, তবে ঈশান খায় না, খেতে পারে না আর কি, অ্যালার্জি হয়। তবে কেন যেন এই মুহূর্তে কোনো প্রতিবাদ করতে ইচ্ছে করলো না। আরও কঠিন কঠিন শাস্তি মাথা পেতে নিতে ইচ্ছে হচ্ছে তিতিরের থেকে। ঈশানের কোনো প্রতিক্রিয়া না দেখে কপাল কুঁচকে তিতির গম্ভীর গলায় বলে, হা করছেন না কেন? তুই খাবি না? আপনি আগে খেয়ে নিন, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। খাবার খেতে দিচ্ছিস তো? তিতির খাবারের দিকে তাকায়, খাবারে কি সমস্যা বুঝতে পারে না। ট্রেতে 3টে বাটির তরকারি, চিংড়িতে একটাতে, অন্যটাতে পাবদা, বাকিটা ডিম ভুনা। সমস্যার কোথায়? তিতির মুখ বাঁকায়, গম্ভীর করে বলে, খাবার আমি আনিনি, আপনার মা এনেছে, সুতরাং বিষ মেশাইনি, খেয়ে নিন। ঈশান দীর্ঘশ্বাস ফেলে। খোঁচা মেরে কথা বলা এই মেয়ের স্বভাবে পরিণত হয়েছে এই কয়দিনে। সামনে তো আরও দিন পড়ে আছে। তিতির তখনও ভুরু কুঁচকে নিজের হাতটা ধরে আছে ঈশানের দিকে। সেদিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে মুখে তুলে নেয় খাবারটা। তিতির ইচ্ছে করে দিচ্ছে কী খাবারটা। বিয়ের দিন রাতে যখন তাদের একসাথে বসে খাওয়ানো হচ্ছিল, তখন তার মা বারবার বলে দিছিল ঈশানের পাতে কিছুতেই যেন চিংড়ি না পড়ে। তিতির কি সেটা খেয়াল করেনি? তিতির সময় নিয়ে সবগুলো পদ দিয়ে খাওয়ায় ঈশানকে। ইতিমধ্যে বুক ব্যথা শুরু হয়ে যায় ঈশানের, গলায় ঢোক গিলতে সমস্যা হচ্ছে। কোনো মতে বলল, তুই খেয়ে নে, পেট ভরে গেছে। খেলে নি তো না, আমি রাতে এর থেকে বেশি কিছু খাই না। তিতির কথা বাড়ে না। ঈশান হেলথ কনসাস ভয়াবহভাবে। সারাদিন খায়নি বলে রাতে ভাত খাচ্ছে, না হলে এখন বোমা ফেললে হয়তো সে ভাত ছুতো না। নিজে সরে এসে বিছানায় একপাশে টায় আর চোখে দেখে ঈশান তাকিয়ে আছে কি না তার দিকে। না, নেই। ঈশান এঁটো খাবারটুকু আগে শেষ করে সে অজান্তে চোখে পানি আসে তার। তার বাকি খাবারটাও খেয়ে নেয় যতটুকু পারে। প্লেট গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে বাধা দেয় ঈশান। উল্টে হয়ে বসে ওখান থেকে কেমন ললট কণ্ঠ বলে দেয়, রেখে দে, বুয়াসে নিয়ে যাবে, আমি রেখে আসছি। তিতির দ্রুত পায়ে নিচে নেমে আসে, ঈশানের দিকে ফিরে দেখায় না। তাকালে দেখতো ততক্ষণে রক্তিম হয়ে যাওয়া ঈশানের মুখটা নজর পড়তো তার। ঈশান আর বাধা দিতে পারল না, শ্বাস আটকে আসছে। খাবারের এঁটো প্লেটগুলো রান্নাঘরে সিঙ্কে রেখে হাত ধুয়ে এসে দাঁড়ায় ড্রয়িং রুমে। পরিবারের সকলে এখানে বসে আছে। ঘড়ির কাঁটা রাত 8টা পেরিয়েছে সবে। বাড়ির কর্তারা কেউ ফেরেনি, নয়নও বাইরে আছে। ছোট গিন্নি খাইয়ে দিচ্ছে রুইসা, রোশনি আর রাফিকে। নুরি, নিশি নিজেদের প্লেটে খাবার নিয়ে সোফায় বসে মুভি দেখতে দেখতে খাচ্ছে। যদিও এবারে সবার খাওয়া দাওয়া ডাইনিংয়ে হয়, তবে দু একদিন বাড়ির কর্তারা না থাকে তার ব্যতিক্রম ঘটে আর কি। তিতিরকে দাঁড়ানো দেখেই কেন যেন সবার মুখে জুড়ে লুকোনো হাসি খেলা করে গেল। নিশি হাতের ইশারায় বসতে বলল বোনকে। তিতির বসলো বোনের পাশে। নিশি মীরাবাকে নিজের প্লেটে চিংড়ি পিসটা মুখে পুরে দিল তিতিরের। একই ভঙ্গিতে নুরি একই কাজ করলো। এ বাড়িতে প্রতিটি মানুষ জানে তিতির কী পরিমাণ চিংড়ি মাছ পছন্দ করে। জ্বরের কারণে ঠিকমতো খেতে পারছে না দেখে নয়ন 5 কেজি গলদা চিংড়ি এনেছে গতকাল। মুখ ভরে চিংড়ি মাছ চিবোচ্ছে তিতির। পাশ ঘুরে রাহেলা আর রিক্তা খুঁজলো, নজরে না পড়তে বোনদের দিকে ফিরে জিজ্ঞাসা করলো, বড় মামি মেজো মামি কোথায়? নিশি মুখের খাবারটুকু গিলে আর একটা মাছ তিতির মুখে দিয়ে বলল, দিদার আশ্রমে রমজান উপলক্ষে কিছু জিনিসপত্র দিতে গেছে। কখন গেল? একটু আগেই না আমাকে খাবার দিয়ে গেল। তোকে খাবার দিয়ে গেছে, কাল যেত, কিন্তু দিদা আজকেই বায়না ধরল। তিতির বুঝদারের মতো মাথা ঝাঁকায়। টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পানি শেষ হয়ে গেছে। দিদাও গেছে? মাথা নাড়ে নিশি। নুরি ছোট্ট গিন্নি বাচ্চাদের খাবার খেয়ে প্লেট নিয়ে সরে যেতে দু বোন ঘেঁষে বসে। তিতিরের দিকে বাঁকা হাসি দুজনের মুখে। নিশি প্রথম গলায় নামিয়ে প্রশ্ন করলো, কাল রাতে কোথায় ছিলিস? আচমকা এহেন প্রশ্নে চুপসে গেল তিতির মুখে, তবে স্বাভাবিক রেখে বলল, আর বলো না, কি বৃষ্টি নামলো দেখলে না? আমাদের গাড়িটা গেল খারাপ হয়ে, বাধ্য হয়ে। তিতিরের কথাটা শেষ হয়নি, তার আগে ফোড়ন কাটে উঠে নুরি। প্রি হানিমুনটা সেরে ফেললি তাই তো? লজ্জায় রাঙা হয়ে উঠল তিতিরের মুখখানা। কোনো রকম নিজেকে সামলে মুখের সামনে মাছি তাড়ানোর মতো ভঙ্গি করে বলল, বাজে কথা না বললো না ছোট আপু, তমাও তো ছিল সাথে। কি আশ্চর্য, তমা তো অন্য রুমে ছিল, আমরা তো সেটা জানি। তিতির স্তব্ধ। তার মানে তমা এর মধ্যে এই দুই বোনের কারণে সবটা দিয়ে ফেলেছে। না জানি কী পরিমাণ রং ঢং মাখিয়ে বলছে। নিজের প্লেটটা টেবিলের উপর রেখে নিশি নিজের কাছে উৎসাহিত বলে হলো,
বল না কী করলি? বলছি তো কিছু না। বৃষ্টি নেমেছিল বিধায় স্টে করতে হলো। দুর্যোগের মধ্যে তোমাদের খালি উল্টোপাল্টা কথা। নুরি বাঁ হাতে তিতিরের মোমের মতো গালটা টিপে ধরে। তাহলে ব্লাশ করছিস কেন? বুঝি না ভেবছিস? তিতির হাত চাপা দেয় নিজের গালে। গাল দুটো ওই অসভ্য লোকটার কথা শুনলে একা একা রং পাল্টে শুরু করে দেয়। নিজের উপর হতাশ হয় তার শরীর, অথচ আজকাল তারই নিয়ন্ত্রণে থাকে না। মানা যায় ওই অসভ্য বেঈমান লোকটার জন্য কাঁপাকাঁপি শুরু করে দেয়। নিশি ঘেঁষে বসে মৃদু ধাক্কা দেয় তিতির গায়ে। খুব ভালোবেসেছে বল? কাল রাতে তো আমরা সবাই এই নিয়ে আলোচনা করছি। তিতির আরও লজ্জা পায় তার অনুপস্থিতিতে এভাবে এসব আলোচনা করা। মানে বলছিস না কেন? তিতির মুখ কেন যেন আচমকা মলিন হয়ে লজ্জায় মিশিয়ে যায়। রিশা, রোশনি, রাফি টিভি দেখছে অতি মনোযোগ সহিত। সেদিকে দৃষ্টি তাক করে রাখে। তোমার ভাই আমাকে ভালোবাসে এ কথা কীভাবে মনে হয় তোমাদের? নিশি নুরি দুজনে থমকায়। তিতির বোনদের দিকে এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, বলে ওঠে, ভালোবাসা এত সহজে ভোলা যায় না আপু। একজনের নামে কবুল পড়লে কি আগের অতীত ভোলা যায়? তোমার ভাইও পারেনি, পারবে না সম্ভবত। নিশি নুরি দুজনের মুখখানা কালো হয়ে যায়। নিশি ভারী গলায় বলে ওঠে, ভাই আবার তোকে ওই মেয়েটার সম্পর্কে কিছু বলেছে? তিথি মলিন হাসে। তোমার ভাই অভিনয় 100-তে 100। সে এসব বলবে কেন? রুশাই বলেছে তোমার ভাইয়ের উঠবি সে। দু বোনের মাথায় বজ্রঘাত হয়। আঁতকে ওঠে। রুষার সাথে তোর কথা হয়েছে? মাথা ঝাঁকা দেখতে ধীর গলা বলে, হয়েছে। ইভেন তোমার ভাই কিন্তু প্রেমিকাকে আমাদের বিয়ের কথা জানায়নি। নুরি ততক্ষণে উত্তেজনায় নিজের বাকি খাবারে হাত ধুয়ে ঘুরে বসেছে তিতিরের দিকে। নিশি মুখ মলিন করে ধ্যান করে বসা। আর কি হয়েছে? কি বলেছে ওই মেয়ে তোকে? খুলে বল। তিতির হালকা শ্বাস নিয়ে খুলে বলে সবটা। মুখ কঠিন হয় নিশি নুরি দুজনে। ব্লক করে দিসনি কেন? তিতির হাসি নুরির কথা বাঁকা গলা বলে, কে আমি ওনার উপর অধিকার খাটাবো? আমি ব্লক করব? নিশি ধমকে ওঠে, ওর গাধা বউ। কে মানে? কারো যদি অধিকার থাকে ভাইয়ের উপর সেটা তোর। তিথি হেলান দেয় সোফায়, বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে। আমি জোর করে কিছু নিতে পারি না বড় অপু, এর জন্য তোমারাই দায়ী। গোটা একটা জীবন তোমরা আমাকে না চাইতেও যত ভালোবাসা দিয়েছো, আমার কখনো মনে হয়নি ভালোবাসা চেয়ে নেওয়া জিনিস এটা আমরা কখনো কম পড়বে। আমাকেও এটা চাইতে হবে, ভাগাভাগি করতে হবে। চোখ ছলছল করে ওঠে নিশিনুরি। সত্যিই তো তিতিরকে তারা কোনো কিছুর অভাব রাখেনি। সোনায় মোড়ানো ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। এই পরিবারের সবার চোখের মনি মেয়েটা। সে তো এসবই ডিজার্ভ করে, লক্ষ্মী একটা মেয়ে। অথচ আজ ভাগ্যের পরি এসে নিজের স্বামীর ভালোবাসা পাওয়া নিয়ে দ্বিধায় পড়ে আছে। তারা নিজেরাও বুঝতে পারছে না ভাইয়ের মতিগতি। কারণ বিয়ের আগে স্পষ্ট জানতো রুষা নামে মেয়েটার চ্যাপ্টার ক্লজ। নিয়াজ নিশিকে বারবার বলেছিল রুষার সাথে কোনো ধরনের এমন সম্পর্ক ছিল না ঈশানের। ছোঁয়াছুঁয়ি হিসাব তো বহু পরে। রুষা হাত ধুয়ে ধুয়ে পড়ে থাকতো, যা না জানি ও রুষাই করতো। অথচ সেসব কিচ্ছু ছিল না। বন্ধুত্ব সম্মানে ঈশান বিয়ে করতে রাজি হয় রুষাকে। পরে রুষাকে এই না করে দেয় বিয়েতে। ঈশান অবশ্য এতে কিছু যায় আসতো না। তারপর পেরিয়ে গেছে, পরিবারের চাপে হোক আর যে কোনো কারণে হোক হয়েছে। তবে নিজের ভাইটাকে খুব ভালো করে চেনে নিশি। জেদের হদিস জানে সে। শুধুমাত্র পরিবারের চাপে রাজি হওয়া ছেলে তার ভাই নয়। তিতিরের প্রতি কিছু একটা টান না থাকলে জীবনও রাজি হতো না সে। তিতিরকে আলতো হাতে জড়িয়ে নেয় নিশি। নুরিও হাত রাখে অন্য হাতে। নিশি তিতিরের কপালে ছোট ছোট চুলগুলো সুন্দর করে কানে গুঁজে দিতে বলে, তবু বলবো ভাই বলে না। আমার কেন জানি মনে হচ্ছে বিষয়টা অন্য। তিতির, তুই ভাইয়ের স্ত্রী, তুই ছেড়ে দিবি কেন তোর অধিকার? একটা মেয়ের জন্য বিয়ে শাদী যে কি গোটা সমাজ আজ বাদে কাল জানাবে। ঈশান আশার দহনের বউ তুই। যদি সংসারটা না টেকায় দুনিয়া আঙ্গুল তুলবে তোর দিকে। তিতির আচমকা থামিয়ে দেয় নিশিকে। তোমার ভাইয়ের সাথে আমার যে ধরনের সম্পর্ক বড় অপু, আর 5টা স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের মধ্যে হয়নি, আর হবেও না। নিশি থমকায়, ইতস্তত করে খানিকটা। সামনে আরও কিছু বলা উচিত কি না বুঝতে পারে না। তবে মন স্থির করে ফেলে। কেন হবে না? বেঁধে ফেল তুই ভাইকে যেভাবে সম্ভব। বুঝতে পারছিস আমি কি বোঝাতে চাইছি? পরপুরুষ না বা ভাই তোর স্বামী, সুতরাং একবার বাঁধলে ভাই কোথাও যেতে পারবে না। তাচ্ছিল্য হাসি হাসে তিতির। শরীর পেরে পুরুষ আটকায়?
তোমার ভাইকে আটকাতে, সেখানে ভালোবাসা নেই, সেখানে আমার সতীত্ব দান করে দেব? ব্যস্ত হয়ে দুদিকে মাথা নেড়ে নুরি হঠাৎ বলে ওঠে, সেটা কখন বললো বড়পু? তবে সম্ভব নয়, এটা তিতির। অন্য পুরুষ হিসাবে বাদ, তার তোর স্বামীকে আটকাতে যা করতে হয় করবি, ছলনা করতে হলে তাও করবি। পাগল হয়েছ? জোর করে শরীর পেলাম, নিজেকে বিলিয়ে দিলাম মন। মনের হিসাব মিলবে কি করে? বাচ্চা নিয়ে ফেল। নুরির কথায় থমকায় তিতির, বুকের বাপাসটা চিনচিন করে ওঠে, মুখটা লজ্জায় ভরে যায়। কি যাতা বলছো তুমি? এখানে বাচ্চা আসে কোথা থেকে? ওভাবেই আসে, বাচ্চা নিয়ে ফেল। ভাই কোথাও যাবে না, ভাইকে চিনি আমি। আমার দৃঢ় বিশ্বাস ওই রুষাকে ভালোবাসে না। এসব কথা তোকে বলছি তোর মনের শান্তির জন্য, বুঝলি? বাচ্চা ছাড়া আমার বড় ভাইয়া তোকে ছাড়বে না, মিলিয়ে নিস। আর বাচ্চা? ছোট বউ প্লিজ, এসব কথা খাপছাড়া লাগছে, সম্ভব নয় সেসব। তাছাড়া আমি নিজে চাই না তোমার ভাইকে আটকাতে। দুজনে অবাক হয়, মাথা চোটায়। কেন চাস না? মাথা ঠিক আছে তোর তিথি? তোর চোখ মুখ স্পষ্ট লেখা আছে আমার ভাইকে ভালোবাসিস তুই। তিথি শব্দ করে হাসে, তাচ্ছিল্য হাসে। ভালোবাসি? কি জানি বাসি কিনা, তবে চাইলে ওই পুরুষটাকে চাই না, যে পুরুষের সন্তান আমার গর্ভে, যে পুরুষ অন্য নারীকে ছুঁয়েছে, নিজেই প্রথম স্পর্শ পরনারীকে করে এসেছে, সে পুরুষকে আমি আটকাবো কেন? আমার আত্মসম্মান নেই? আছে তো। ওই বাচ্চাটা এই নরকে এনে আমার সাথে ওকে ওই নরকের বাসিন্দার করার মানে হয় না। যেখানে এসে দেখবে ওকে আনা হয়েছে ওর বাপের সাথে ছলনা করে, যে কিনা তার মাকে নয় অন্য এক মহিলাতে আসক্ত। কী লাভ? যে বাচ্চার মুখ দেখে তোমার ভাই সংসারে রাজি হলো, আমি তো গোটা জীবনে এ সংসারে মন বসাতে পারবো না। যতবার আমার বাচ্চার দিকে তাকাবো ততবার মনে হবে ওকে আমি দাবার গুটি হিসেবে দুনিয়ায় এনেছি। আমার আর ওর বাবার ভালোবাসার প্রতীক নয়, শরীরের ক্ষুধা মেটানোর প্রতীক। টপ টপ করে পানি পড়তে তিথির চোখ মুছে দেয়। নুরি ব্যস্ত হাতে মুছে দেয় বোনের চোখের পানি। বেবি ট্রাস্ট মি, এসব এভাবে বলিস না, একদম বলবি না। আমাদের ভাই, বিশ্বাস, ভাইকে তোকে চাই, ভালোবাসে। না টের পেলেও ভালোবাসে, রুষাকে নয়। সেই চিন্তা থেকে আমাকে আর কিছু বোঝানোর দরকার নেই। আমি ভাগ্যের হাতে ছেড়ে দেবো সবটা। খোদা যেদিকে নিয়ে যাবেন আমাকে সে যাব। গন্তব্যের শেষ আশ্রয় তোমার ভাই হলো তাও মেনে নেব, সে না হলো তাও মেনে নেব। আমার নিজ ইচ্ছে নেই আর। নিশু চুমু খাই বোনের কপালে। কি ম্যাচিওর লাগছে আজকে তাদের বারবিটাকে। তার বাচ্চা বাচ্চা অভিনয় মান ঠিক রয়ে গেছে মনের ভেতরে। সে স্পষ্ট জানে তার ভাই ভালোবাসে তার বারবিকে। আজ না বাসলেও কাল ভালোবাসবে। নিয়াজ তাকে সবটাই বলেছে। রুষার ব্ল্যাকমেল বিষয়টা কি তারা এখনো সেটা জানে না। কি এমন ঘটতে পারে যার কারণে স্বয়ং ঈশাদ দেওয়ান ভয় পাচ্ছে? এটাও কি সম্ভব? নিশি সেসব কাউকে বলেনি, নিয়াজ নিষেধ করছে, নুরিকেও বলেনি, আপাতত বলবে না। ভাইটা তার যা করেছে তার পিছনে অবশ্যই বড়সড় কারণ আছে। ততদিন এই বাচ্চা মেয়েটাকে সামলে রাখা তাদের দায়িত্ব। আবেগের বশে, রাগে দুঃখে ভুল সিদ্ধান্ত না নিতে দেওয়া যাবে না, একদমই না। মাথা তুলে বোনের নরম গলা বলে, ভাগ্যকে বিশ্বাস করিস? তাহলে বললে খোদার মর্জিতে ভরসা রাখ, যা হবে ভালোর জন্য হবে। প্রমাণ ছাড়া ভুল বোঝা কিন্তু বোকামি। আমার তোমার ভাইয়ের কথা তুলছো তো? সে নিজ মুখে আমাকে বলেছে রুষা। বলতে গিয়েও নিজে থামে তিতির। আবার কোনো দ্বিধা ছাড়াই মাথায় এসে হানা দিল, ঈশানের কোনো কথা বিশ্বাস করবে সে? যা উপরে যা, ঘুমিয়ে পড়। মাথা যন্ত্রণাটা নিশ্চয়ই কমেনি। এরকম মাথা ব্যথা নিয়ে দাঁতে দাঁত চেপে কী করে সহ্য করিস তুই খোদা জানে। কাল ভাইকে বলবো ডাক্তারের কাছে নিয়ে যেতে, এখন এত ভাবতে হবে না। আর একই কথা বারবার বলছি তিতির, সময় দে একটু। আগে সিদ্ধান্ত নিব না বললাম। সময় মতো যেটা দেখা যায় সেটা কিন্তু সত্যি হয় না। মানুষ কিন্তু সবসময় সত্যি বলতে পারে না, হাত পা বাঁধা থাকে ওর অনেক সময়। কে বলতে পারে তার ভালোর জন্য হয়তো তাকে কষ্ট দিতে হচ্ছে। সুতরাং সিদ্ধান্ত শুরুতে নয় শেষে নিতে হয়, ঠিক আছে? তিতির মাথা ঝাঁকায়। কথাগুলো সে কি ভাবেনি? ভেবেছে বলেই ঈশানের কাছে গেল, তার প্রতি যেটুকু প্রকাশ করা যা করলো। মনের মধ্যে কোথাও একটা বিশ্বাস আছে বলেই। তিতির দেরি করে না আর নিচে। ঘুম দরকার, সে হেঁটে উঠতে পারবে না। তাছাড়া যদিও তার পিরিয়ড ঠিক হয়নি, প্রথম রোজা রাখতে পারবে না, তবুও সে হেঁটে দিয়ে সবাই উঠে এ বাড়িতে তিতির বোনদের রেখে ধীরে সুস্থে আসলো ঈশানের রুমে।
সবে 9:45 বাজে। ঈশান নিশ্চয় এখন ঘুমাবে না, কিন্তু তার ঘুম দরকার, ভীষণ দরকার। কেমন একটা ইতস্তত আছে ঈশানের সাথে কাটানো 2টি রাত মোটেও স্বাভাবিক ছিল না। অস্বস্তিকর মুহূর্ত দুজনের। তবু কাঁপা কাঁপা গায়ে পায়ে ঢুকতে হতভম্ব হয়ে যায় সে। বিছানার মধ্যে ফাঁকা বাঁকা হয়ে শোয়া ঈশান। মুখখানা অস্বাভাবিক লাল লাগছে, কেমন শ্বাস নিতে পারছে না। এমন কেন মানুষটা? তিথি ছুটে গেল সেদিকে, হুমড়ি খেয়ে পড়ল প্রায় ঈশানের উপর। ঈশান জোড়া জোড়া নিভু নিভু হাতে ইশারা করলো কিছু একটা, তবে দুর্বল হাত জোড়া তুলতে পারল না। তিতির ব্যস্ত হলো, কাঁদো কাঁদো গলায় শুধলো, কি হলো আপনার? বলবেন তো, এমন করছেন কেন? ঈশান কথা বলতে পারছে না। কোনো রকমে হাতের আঙুলে ইশারা করলো বুকের বাঁ পাশটা। দম বন্ধ লাগছে, বুকে চাপ লাগছে। তিতির কি বুঝলো কে জানে? 2 হাত অনবরত উন্মুক্ত বুকে বালিশ মালিশ করতে লাগলো হাতের সাহায্যে। এখানে কষ্ট হচ্ছে? এখানে? হালকা মাথা নাড়ে ঈশান। জোরে জোরে শ্বাস নিচ্ছে তিতিরের উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক করে। কি করবে সে এখন? তিতির উঠে নিচে কাউকে ডাকতে যেতে চাইলেও বাদ সাধে ঈশান। হাত পেঁচিয়ে ধরে বুকটার ইশারায়। তিতির পাগলের মতো কেঁদে যাচ্ছে। এক হাত বুকের উপর মালিশ করে অন্য হাতটা গালে রাখে ঈশানে। কোনো ওষুধ? হ্যাঁ, কি করব আমি? কি সমস্যা না বললে বুঝবো কি করে? ঈশানের কথা বলতে পারছে না। আচমকা নিভু নিভু চোখ জোড়া বন্ধ হতে আর্তনাদ করে উঠে তিতির। আই উঠুন না ঈশান ভাই। ঈশান জবাব দেয় না। মুখের রং আরও অস্বাভাবিক হচ্ছে। তিতির এবার হাত ছড়িয়ে ছুটে গিয়ে করিডর থেকে চিৎকার করে ডাকে নিশির নাম ধরে। নিশি নুরি তখনই নিচে বসা। ছোট্ট গিন্নি বাচ্চাদের নিয়ে ঘরে গিয়েছেন। তিতির গলা পেয়ে নিশি নুরি এক প্রকার ছুটে চলে এলো। কি হয়েছে পারবি? তিতির অনবরত কেঁদে যাচ্ছে। কোনো রকম ইশারা করে ঘরের দিকে, ভাঙা ভাঙা গলায় বলে, তোমার ভাই। দুজনে তিতিরের সাথে সাথে ঘরে ঢুকে। ভাই প্রায় জ্ঞান। নিশির মুখের দিকে তাকিয়ে এক ঝটকায় বুঝে ফেলে। তিতিরের দিকে তাকায় ব্যস্ত গল্পে, কি খেয়েছে ভাই? তিতির তখন উদ্ভ্রান্তের মতো বলে, কোনো রকম উচ্চারণ করে খাবার গলার নাম। নিশি কপাল চাপড়ায়। ভাইয়ের চিংড়িতে হাই অ্যালার্জি, ছোট থেকে কড়া নিষেধ। তিতির এবার শব্দ করে কেঁদে ফেলে। নিশির মাথায় হাত রেখে শান্ত হতে বলে ছুটে যায় ঈশানের ঘরের ওষুধ রাখার ড্রয়ারটার দিকে। একটা হাত বাড়িয়ে একটা ইঞ্জেকশন বের করে আনে। দ্রুত হাত পুশ করে দেয় ঈশানের শিরে। তিতির তখন থরথরে কাঁপছে। নুরি শক্ত হাতে ধরে আছে তিতিরকে। নিশি ইঞ্জেকশন পুশ করে খানিকটা হাঁপ ছাড়ে। এগিয়ে এসে দাঁড়ায় তিতির সামনে। টেনশন করিস না, ঘন্টাখানেকের মধ্যে জ্ঞান ফিরবে, অ্যালার্জির রেশ কেটে যাবে। আর একটু দেরি হলে সর্বনাশ হয়ে যেত। তিতির ফুঁপিয়ে যাচ্ছে, তেরে আসে, শরীরে ঝড় তুলছে। আমি জানতাম না, আমার দোষ। নিশি গালে হাত রেখে, আলতো হাত রেখে, তোর দোষ হবে কেন পাগলি? তুই তো জানতিস না ভাই কেন খেলো, বুঝতাম না। তিতির স্তব্ধ হয়েছে। সত্যি তো, ঈশান তো জানতো। তাহলে সে যখন খাইয়ে দিল তাকে না করলো না কেন? আর প্রায় 20 মিনিট নিশি নুরি দুজনে রইল তিতিরের সাথে। বাড়ির কাউকে জানানোর দরকার নেই বলে চলে গেল তারা। তিতির দরজা লক করে এসে বসলো ঈশানের পাশটায়। মুখটা লাল ভাব কমে এসেছে এর মধ্যে। কুনুয়ে ভর দিয়ে ঈশানের শিওরে আদা শোয়া হলো। আমাকে গিল্টি ফিল করাতে কি এটা করলেন? এত জেদ? আমাকে পছন্দ না করে বলে নিজের ক্ষতি করতে হবে? বললে হ্যাঁ, আসি না আপনার সামনে। কেন কষ্ট দিলেন নিজেকে? তাহলে শুনুন, আমি সব আপনি সফল হলেন আজকে। আমি কষ্ট পেয়েছি, নিজেকে গিল্টি ভাবছি, আমি অপরাধবোধে জর্জরিত। আমি কষ্ট হচ্ছে আপনার জন্য, একটা বেইমানের জন্য আমি কষ্ট পাচ্ছি। কপালে নিজের উষ্ণ অধৈর্যরা ছোঁয়ালো তিতির। চোখের নোনা জল গড়িয়ে পড়ল ঈশানের বদলখানায়। দরজায় কড়া নাড়ার শব্দ। পিট পিট করে তাকালো তিতির। দরজার বাইরে রিশার রোশনি আওয়াজ পাওয়া যাচ্ছে। নিজে কোথায় আছে পরখ করলে একবার। ঈশান কপালে কপাল ঠেকে ঘুমিয়ে পড়েছিল ওই রাতে, সেভাবেই আছে এখনো। ঘুমন্ত ঈশানের দিকে তাকালো। লোকটা বেঘরে ঘুমাচ্ছে। দ্রুত সরে এসে দরজা খুলল। ঠোঁটে আঙুল ঠেকে চুপ করতে বলল রিশা রোশনিকে। পাশে রাফিও আছে। তিনজনে ঘুমিন দাঁড়িয়ে আছে। তিতিরের ইশারায় শব্দ করে ফিসফিসে বলল, আমরা ফার্স্ট বেরবি, ইউ আর লেট। বড় ভাইয়া কোথায়? তিতির নিজে ফিসফিস করে জবাব দেয়, হি ইজ লেট। ঘুম ভাঙেনি, তোরা যা, আমি ডেকে নিয়ে আসছি। তিনজনে মাথা ঝেঁকে অন্য ঘরের দিকে ছোটে আবার। আজ তারা প্রথম শেহরিকে সবার আগে উঠিয়েছে, যে প্রতিবারে অবশ্যই হয়। তিতির দরজা আটকে বসে আছে ঈশানের পাশে। মুখটা এখন স্বাভাবিক লাগছে, নিঃশ্বাসও ফেলছে স্বাভাবিকভাবে। কীভাবে ডাকবে বুঝতে পারছে না। অপরাধ বোধ হচ্ছে ঘড়িতে সময় দেখে। এখন না উঠলে ফ্রেশ হয়ে খেতে যেতে যেতে আজান পার হয়ে যাবে। অগত্যা বাধ্য হয়ে নরম গলায় ডাকল, শুনছেন?
ঈশান সাড়া পাওয়ার যায় না। ঈশান ভাই শুনছেন? ধক করে তিতিরের বুকের ভেতর। মানুষের ঘুমন্ত কণ্ঠটা এত আকর্ষণ পারে। নিজের মুখটা নিচু করে কানের কাছে নেয় ঈশানের। কানের লতিতে নিজের নরম ঠোঁট ছোঁয়। মুহূর্তে ঘুম ভেঙে যায় ঈশানের। বুকের ভেতরটা তোলপাল তোলে কিছু একটা। তবে মোটেও তিতিরকে বুঝতে দেয় না, ঘুমের ভান করে থাকে। তিতির ঠোঁট ছুঁয়ে ক্ষান্ত হয় না। মৃদু কামড় মারে সেখানে। ফিসফিসে বলে, আমাকে জব্দ করতে উঠে পড়ে থাকেন, হ্যাঁ? সোজা হয়ে বসে আবার জেকে ডাকে, ঈশান ভাই উঠবেন না? সেহেরির সময়। মহা সমস্যায় পড়ল তিতির। বারবার এক শব্দ। ঈশান মনে মনে হাসে। এর আগেও আগ রাতে ঘুমিয়ে ভেঙেছিল তার। তিতির এভাবেই পেয়েছিল তার কাছে, ইচ্ছে করে সরিয়ে দেয়নি। তিতিরের চোখের পানিতে ভিজে গেছিল তার কপাল। এসব অসভ্য শব্দ না করে উঠুন, আমি আর ডাকতে পারবো না। ঈশান এবার নিভু নিভু চোখে তাকায়, ধীরে সুস্থে উঠে বসে। হেলান দেয় বিছানায় হেডবোর্ডে। কী সমস্যা? রোজা রাখবেন না? রাখবো তো। তো মানে কি, খাবার খাবে না? খেতে তো পারবো না সম্ভবত। নিজের হাত ইশারা করলো তিতিরের দিকে। তিতির ঠোঁট উল্টে। ও রাতে ভূত খাইয়ে দিয়েছিল? কি খাওয়াবি? চিংড়ি? মুখটা চুপসে গেল তিতিরের। মাথা নিচু করে বলল, মিনমিন করে বলল, আমি জানতাম না। সত্যি জানতি না? না। ও। তিতির মুখ তুলে তাকায়। ঈশান তাকে কিছু বলল না। ধমকের আশা করছিল সে। তবে ঈশান ধমক না দেওয়ায় সে ঠিকই সুযোগে সদ্ব্যবহার করে ফেলল। আপনি বলেননি কেন চিংড়িতে অ্যালার্জি? ভাবলাম বউ জানে আমার খাবারের বাছবিচার। তা সত্ত্বেও যখন দিচ্ছে, ভালোর জন্য দিচ্ছে হয়তো। তিতির বিরক্ত মুখে তাকায়। বাজে হেয়ালি পছন্দ হচ্ছে না তার। গম্ভীর মুখে বলে, ফ্রেশ হয়ে নিচে চলুন। তুই কোথায় যাবি? তিতির অবাক হয়। সে কোথায় যাবে মানে? সেহরি খাবে না? আশ্চর্য কথা, সেহরি করবো না? ঈশান ভুরু কোচকায়। তোর পিরিয়ড ঠিক হয়েছে? লজ্জায় কান ঝাঁঝিয়ে ওঠে তার। বাজে লোক। তার এত চিন্তা কিসে? লজ্জা দেওয়ার মানে হয়? আমি এখন ঘুমাবো, তাই বলছি। রোজা না রাখলেও তো তাই করা উচিত। আক্কেল দেখো লোকটার। সে না গেলেও বাড়িসুদ্ধ সবাই তাকে খুঁজবে। মামুনিরা জানলে এখন মামাদের জানাবে। ন্যূনতম সেন্স নেই একদম। সে চিন্তা আপনার নেই। খিদে পেয়েছে আমার। আপনার সমস্যা আমি খেলে? ঈশানের জবাবের অপেক্ষা না করে উঠে গিয়ে শব্দ করে বাথরুমের দরজা আটকে আসে। ঈশান মিটমিট করে হাসছে। ইচ্ছে করে লজ্জায় ফেলেছে তিতিরকে। এক হাতে নিজের এলোমেলো চুলগুলো হাত চালায়। ঘাড়ে হাত ডলে বাঁকিয়ে হেসে ফেলল। চলবে সাজের মায়া পর্ব ৮। পুরো গল্পটা প্লেলিস্টে। উন্মাদনা গল্পটা কি দিব ৩ পর্ব? একটু কমেন্ট করবে। আর না হলে এটাই ৯ পর্ব দিব।